আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি বেসামাল প্রেম, লেখনীতে জান্নাতুল নাইমা, পর্ব 34। আমার শরীরের কোনো অংশ যদি ব্লেড দিয়ে কেটে শুকনো মরিচের গুঁড়ো লাগানো হয়, কেমন অনুভূতি হবে? প্রতি বছর যখন রুদ্রর মা সুরভি বেগম রুদ্রকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানায়, রুদ্র ঠিক এই অনুভূতিটাই হয়, যেন তার শরীরে কোনো অংশ কেটে মরিচের গুঁড়ো লাগিয়ে দিয়েছে মহিলাটি। প্রতি বছরের গটায় এই স্মরণ করিয়ে দেয় সে ওই চরিত্রহীন নারীটির প্রথম সন্তান, যা সহ্য করতে পারে না রুদ্র। নিজের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। যে শক্ত খোলসের আবরণে নিজের মানুষের আত্মাটি লুকিয়ে রাখে, তা বেরিয়ে পড়ে এক নিমিষেই, ভেঙে চুরমার করে দেয় খোলসে আবৃত সমস্ত সত্তা। এক মানুষের একাধিক এই রূপ সহ্য করতে প্যাক পেতে হয় হৈমির। একদিনে ভয়, অপরদিকে সম্মুখে মানুষটার কষ্ট, সব মিলে তার বাচ্চা সুলভ নরম মনটা আঘাত পড়ে প্রচণ্ড আবেগান্বিত হয়ে সমস্ত ভয়কে তুচ্ছ করে রুদ্রের নিকটে এসে বসে। আদুরে স্বরে বলে, আপনি শান্ত হন, কাঁদবেন না। রুদ্রের ডাবসা দৃষ্টি জমে থাকা নোনা পানিগুলো আবার মুক্ত হয়ে ঝরতে শুরু করে। তাদেরকে হৈমির মন আরও বেশি বিগলিত হয়। সহ্য করতে পারে না সে। এই অশ্রুজল কেন পারবে না? উত্তর অনেক। সে অনেক কঠিন হৃদয়ের উগ্র মজাজের স্বামী মানুষটাকে অনেক বেশি ভালোবাসে এখন। তাছাড়া তার মন এত বেশি সরল এবং নরম যে অজানা কোনো মানুষ কাঁদতে দেখলেও মনটা আঘাত পায়, হু হু করে কেঁদে ওঠে। নাটক সিরিয়ালে কারো কান্নার অভিনয় দেখলে যে মেয়ের চোখ দিয়ে বন্যা নেমে, সে কিভাবে সহ্য করবে স্বামীর যন্ত্রণাদায়ক কান্না? সহ্য হয়নি বলেই মেঝেতে হাঁটু ভর দিয়ে উঁচু হলো এবং আকস্মাৎ রুদ্র গলা জড়িয়ে সে অনুনয় করলো, প্লিজ কাঁদবেন না। আপনি কাঁদলে আমার ভীষণ কষ্ট হয়। অনেক আমি আপনাকে অনেক ভালোবাসি, এত বেশি ভালোবাসি যে আপনার কান্না দেখে আমারও কান্না পাচ্ছে। হৈমির চোখ বেয়ে অশ্রুপাত ঘটল। রুদ্র সহসা গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে নিজে থেকে হৈমিকে সরিয়ে দিল। ছিটকে এক হাত দূরে সরে গেল হৈমি। হো হো করে কেঁদে দিয়ে বলল, আমার উপর রাগ করছেন কেন? আমি কি করেছি? আমি তো ভালোবাসা দিতেই চাচ্ছি। নিজের ক্রোধটুকু নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলো রুদ্র। হৈমির কথাটি তার মস্তিষ্কে গিয়ে আঘাত করলো। কান দিয়ে যেন উত্তাপ বেরোচ্ছে। সত্যি তো ওর দোষটা কোথায়? সব তো তার কপালের দোষ ভেবেই নিজের জন্মদাত্রীকে আর বড় চাচাকে স্মরণ হলো। সঙ্গে সঙ্গে মুখ ফসকে খুবই বিশ্রী একটা গালি বের হলো, যা শুনে দুহাতে কান চেপে ধরল হৈমি। উচ্চারণ করলো, ছি। এই ছি শব্দটুকু রুদ্রের বক্ষগহ্বরে জ্বলতে থাকা ক্রোধে আগুনে ঘি হয়ে পড়ল। বেচারির উপর ক্ষিপ্ত গতিতে এসে পড়ল রুদ্র। হৈমি পিছিয়ে যেতে গিয়েও দেয়ালের সঙ্গে হেলিয়ে পড়ল। রুদ্র দেয়ালের সঙ্গে নিজের দুহাত দ্বারা ওর দুহাত চেপে ধরল। ভয়ের মাত্রা এবার কম হলো হৈমির, কিন্তু তীব্র ক্ষোভে ফেটে পড়ল সে। রুদ্র ক্ষুব্ধ মুখে শক্ত চাহনি ছুড়ে দিয়ে বলল, ব্যথা পাচ্ছি আমি। আমার উপর রাগ ঝাড়ছেন কেন? আপনার কি মায়া দয়া নেই? এমন করলে আপনার সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে যাবে। আপনার উদ্দেশ্য কি ছিল? আপনি কি রাগ ঝাড়ার জন্য বউ খুঁজছিলেন? আহ, লাগছে আমার, ছাড়ুন। হৈমি কোনো কথায় কর্ণপাত করল না সে, এবং চিপিয়ে চিপিয়ে বলল, ছি বলছেন? বললে আমাকে ছি না বলে ওই মহিলাকে ছি বলো। বলো, ওই মহিলাকে ছি বলো। কারণ উনি আমাদের ঠকিয়েছে। উনি আমার বাবার সংসার ভেঙেছে। এই ছিটা আমার প্রাপ্য নয়, এই ছিটা ওই বাস্টারদের প্রাপ্য। মুখ খুঁজে আবারও ছি ফেলল বলে ফেলল হৈমি। মুহূর্তেই চোখ খুলে অপরাধী দৃষ্টিতে তাকালো। আসলে এবারে ছিটা ঝোঁকের বসেই বলে ফেলেছে, কিন্তু রুদ্র সেটা বুঝল না। সে তেলাবাগুনে জ্বলে উঠে হৈমিকে ছেড়ে উঠে দাঁড়ালো। ক্রোধে থরথর করে কাঁপতে কাঁপতে পিছমুখী হয়ে দাঁড়িয়ে বড় করে দম ছাড়ল। সদ্য শাওয়ার নিয়ে আসা দারুণ উদম শরীর তার। অতিরিক্ত তেজ খাটাতে বলে মেয়ে মাঘ মাসের কনকনে শীত দেহ থেকে শ্বেত জল নিঃসৃত হচ্ছে। দুহাতে রুদ্রের শক্ত আঙুলগুলো দাগ বসে গেছে হৈমির। কবজি লালচে হয়ে থাকা অংশটুকু দৃষ্টি বুলিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালো সে। তার মনে তার ভীষণ কষ্ট, কারণ সামনের মানুষটার মনে তার জন্য একটু মায়া নেই, ভালোবাসা নেই, আছে শুধু রাজ্যের রাগ। এ রাগ তার দোষে অদোষেও। এই যেমন এখন তার উপর বিনা দোষে রাগ খাটাচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বার কয়েক ঢোক গিলল সে। কিয়ৎকাল পেরোতেই কেঁপে উঠল রুদ্রের মুখের গমগমে আওয়াজ শুনে। 5 বছর থেকে মা কি জিনিস বোঝেনি। মা ছাড়া একটা সন্তান কিভাবে বেড়ে ওঠে বোঝো? একবার ফিরে যাও নিজের শৈশবে। একটিবার কল্পনা করো তোমার পাশে তোমার মা নেই, মাতৃহীন বেড়ে ওঠা। একবার কল্পনা করো হৈমি।
বাক্যটুকু সমাপ্তি হতে হৈমির দিকে ফিরে তাকালো রুদ্র। হৈমি চোখ বন্ধ করে আছে। সত্যি কঠিন কল্পনা করার চেষ্টা করছে সে। ফিরে গিয়েছে সেই ছোটবেলায়। কত বয়স তখন? 5 বছর। সে মাকে ছাড়া চলবে কি করে? তখন মাকে তার আ শিখিয়েছে। এরপর স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে। স্কুলে ভর্তি হবার পর সে ভোরের সকালে ঘুম ভাঙিয়ে আদর করে ব্রাশ করাতো মা। রাতে শেখাতো আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। কবিতা তোতা পাখি নে শুনতে চাইতো। সে যখন থেমে থেমে ঢোক চিপে আদুরে কণ্ঠে কবিতা শোনাতো, মা ভীষণ খুশি হয়ে তার কপালে মিষ্টি একটা চুমু খেত। গাল টিপে দিয়ে বলতো, আমার তোতা পাখিটা। রোজ সকালে মায়ের হাতে ঘি দিয়ে গরম গরম ভাত মাখা খেত। তারপর মা নিজ হাতে সাজুগুজু করে স্কুল ড্রেস পরিয়ে স্কুলে নিয়ে যেত। রাস্তায় হাওয়াই মিঠাই দেখলে বায়না ধরার পর মা বায়না মেটাতো। সব দৃশ্য মানুষ পড়তে বেশ বেড়াতে লাগলো হৈমির। এভাবে এক হাজারে সবটা স্মরণ করতে করতে কিশোরী বয়সটার প্রথম অধ্যায়টুকু স্মরণ হলো। প্রথমবার যখন মেন্সট্রুয়েশন হলো তার, তখন তো মাকে ছাড়া জাস্ট কল্পনাই করা যায় না সে বিষাক্ত যন্ত্রণাদায়ক মুহূর্ত। পৃথিবী কী, মানুষ কি, কীভাবে খেতে হয়, কিভাবে পড়তে হয়, সব প্রশ্নের উত্তর তো মা থেকেই জেনেছে, বুঝেছে। তাহলে এই মাকে ছাড়া নিজেকে কিভাবে কল্পনা করবে? মা না থাকলে এসবের কিছুই হতো না। তাছাড়া একটা মেয়ের জন্য মায়ের প্রয়োজনীয়তা অনেক অনেক বেশি। না, সে এটা কল্পনা করতে পারবে না। যদি কল্পনা করতে যায় তাহলে সে নিজেই পুরো অস্তিত্বটাই ভুলতে হবে। হৈমির কল্পনায় বিভোর নিষ্পাপ মুখশ্রী দেখে রুদ্র শান্ত হলো। অপলকভাবে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসল কিঞ্চিত। তৎক্ষণাৎ হৈমি চোখ মেলে ভয়ানক দৃষ্টিতে তাকালো। উত্তেজিত হয়ে বলল, মাকে ছাড়া কল্পনা করতে পারি না। ফিচেল হয়ে সে রুদ্র বলল, তুমি কল্পনা করতে পারো না, অথচ আমরা দিব্যি বেঁচে আছি। কি মনে হয় এই বেঁচে থাকা স্ট্রাগল খুব সহজ? থামল রুদ্র। হৈমি তাকিয়ে রইল তার পানে। সময়ের তোয়াক্কা না করে সে বলতে লাগলো, আমি তখন 5 বছরে ছিলাম, কিন্তু সূচনাও ছিল 2 বছরের, দুধের শিশু। যে বয়সে তুমি তোমার মায়ের হাতে ভাত খেয়েছ, মায়ের বুকে শুয়েছ, সে বয়সে সে নিজ হাতে ভাত খেয়েছে, বোনের মুখ হয়ে ফিটার তুলে দিয়েছে। রাতে কাঁদতে থাকা ছোট্ট সূচনার কান্নার অতিষ্ঠ হয়ে দাদিনে দোলনায় রেখে ঘুমিয়ে যাওয়ার পর সারা রাত জেগে ওকে সঙ্গ দিয়েছে। আমার সূচনা যখন 5 বছরের ছোট্টটি, তখন খেলার সাথীরা এভাবে ভোগাতো। সে ওর সঙ্গে খেলতে চাইতো না। ওর বয়সী অবুঝ মেয়েটা ওকে আঘাত করতো। মাকে নিয়ে যন্ত্রণাদায়ক সে অনুভূতি। একই সঙ্গে ছেলেরা বলতো, তোর মা ভালো না, তোর সঙ্গে খেলবো না। তোর মা নাকি তোর চাচার সাথে পালিয়ে গেছে। মা বলেছে তোর সঙ্গে না মিশতে। এই বাচ্চাদের বোঝানো হয়েছে আমরা একজন খারাপ চরিত্রহীন মায়ের সন্তান। আমি নিজেকে সামলাতে পারতাম, সূচনাকে পারতাম না। নিজেকে সহ ওকে সামলাতে হতো আমাকে। পৃথিবী আমাদের কতটুকু কঠিনতা না বুঝিয়েছে, সমাজ আমাদের কত বেশি বিষাক্ত, তখন থেকেই বুঝেছি। টাকা পয়সা সম্পদ দিয়েও পারেনি এই সমাজ নামক বিষাক্ত বাতাস থেকে নিজেদের রক্ষা করতে। আজ যারা সামনে মিষ্টি হেসে হেসে আড়ালে বাঁকা কথা বলে, একদিন তারা সামনে বাঁকা কথা শোনাতো। আমাদের পাশে তখন কে ছিল? বাবা। সেও তো তার যন্ত্রণার আড়াল করতে পরদেশে কাটিয়ে দিয়েছে। বড় চাচি মুখ লুকিয়ে ছিল কতগুলো বছর। রাধীব ভাই, সাদমান আজও কারোর সঙ্গে প্রাণ খুলে দুদণ্ড বসতে পারে না, হাসতে পারে না। আমরা সবাই নিজেদেরকে খোলসে আবৃত করে চলছি, হয়তো আজীবন চলতে হবে। কেন জানো? ওই নিকৃষ্ট দুজন অমানুষের জন্য। এরপরে ওই বাস্টারদের গালি দিলে তুমি ছিছি বলবে? ছি, আমি তোমাকে বলবো, তোমাকে। হৈমির চোখ বেয়ে নোনা পানি গড়িয়ে পড়ছিল। রুদ্র বলা প্রতিটি ব্যথাতুর কথায় ব্যথা পেয়েছে সে, কিন্তু শেষ কথায় অবাক হলো। তাকে ছি বলবে কেন? প্রশ্ন করার আগেই রুদ্র তেজ দেখে তার সামনে থেকে সরে রেডি হতে উদ্যত হলো। হৈমির চোখে পানি মুছে ওড়নার কোনায় নাক মুছে রুদ্রের দিকে পিছু নিল। মিনমিন স্বরে বলে উঠল, আমাকে কেন ছি বলবেন? রুদ্র চল শক্ত করে আর চোখে তাকালো। হৈমি দমে গেল। ঢোক গিলে বলল, উনি খুব অন্যায় করেছেন, একদম ঠিক করেননি। কোনোদিন সামনে পেলে জিজ্ঞেস করব কেন করেছেন এমন, কেন কষ্ট দিল আপনাদের। হৈমির দৃষ্টিজোড়া আবারও ঝাপসা হয়ে এলো। রুদ্র শার্টের কোট বের করে পিছু ফিরল, জিজ্ঞাসা চোখে তাকালো। হৈমি ক্ষীণ স্বরে বলল, আমার শাশুড়িকে জিজ্ঞেস করব। তোমার শাশুড়ি নেই, এই ভুল যেন দ্বিতীয়বার না হয়। যেখানে আমার মা নেই সেখানে তোমার শাশুড়ি থাকার প্রশ্নই ওঠে না। দম আটকে মাথা নাড়ায় হৈমি, মানে সে তার কথায় সমর্থন করলো। রুদ্র ছোট্ট করে নিঃশ্বাস ফেলে রেডি হতে লাগলো। বেশি দেরি হয়েছে। হৈমি তার পেছনে দাঁড়িয়ে বলল, খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে বোধহয়, গরম করি? একটু সময় লাগবে। আমি খাবো না।
আঁতকে উঠল হৈমি। খাবে না মানে? আর সারাদিন বাইরে থাকবে? রাতেই তো বললো নতুন ব্যবসায় উদ্বোধন আজ। হৈমি তাড়া দিয়ে বলল, না না, খেয়ে যেতে হবে। আমি তাড়াতাড়ি করব, আপনি রেডি হন। হৈমি চটপট চলে গেল কিচেনে। কাজের মেয়ের সাহায্যে করলো ওকে। এরপর ছুটে গেল রুমে। রুমে তখনও রেডি প্রায় রুদ্র। হাতঘড়ি পরে আর কথা বলছে ফোনে। রাফিদের ফোন। দেরি হওয়াতে বকাঝকা করছে রুদ্রকে। বুঝতে পেরে হৈমি ছুটে ডাইনিং রুমে গিয়ে ভাত পরিমাণ ভাতে পরিমাণ অনুযায়ী তরকারি ঢেলে পুনরায় ছুটে এলো। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা কপাল চুলগুলো ব্ল্যাকবাশ করে পেছনে জুড়ে ছোট ছোট জুটি করে নিল রুদ্র। হৈমি তড়িৎ গতিতে গিয়ে তার সামনে থাকে মোড়ার উপর উঠে দাঁড়ায়। এক হাতে খাবার প্লেটটা নিয়ে অপর হাতে তরকারিতে ভাত মেখে লোকমা বানিয়ে তার সামনে ধরল। আহ্লাদি বলে ছুড়ে বলল, শুভ জন্মদিন ডিয়ার হাজব্যান্ড। ছোটবেলায় আপনাকে খাইয়ে দেওয়ার মানুষ ছিল না, তাই বলে এখনও নেই এ ধারণা করলে ভুল হবে। এই যে আপনার বউ দিব্যি আছে। হতভম্ব হয়ে গেল রুদ্র। হৈমি আপাতমস্ত দেখে ভ্রু কুঁচকে গেল তার। যেভাবে মোড়ার উপর দাঁড়িয়েছে সে যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মেজাজ দেখে কিছু বলতে উদ্যত হলো। তার পূর্বে হৈমি জোরপূর্বক তার মুখে ভাতের লোকমা ঢুকিয়ে দিল। আকস্মিত হেসে দিল, বলল, কী ভাবছেন? এত সুন্দর করে নাগাল পেলাম কি করে? আরে, খাটো মেয়ে বিয়ে করেছেন বলে তার বুদ্ধি খাটো হবে তা ভাববেন কেন? কি করে? বুদ্ধি খাটিয়ে ঠিক আপনার সমান সমান হয়ে গেছে। এই না না, আপনার চেয়ে একটু লম্বাই হয়ে গেছে দেখুন। শেষ বাক্যটুকু বেশ উচ্ছ্বাসিত হয়ে বলল হৈমি। একই সঙ্গে রাগ, দুঃখ, আবার ভালোবাসা, ভালো লাগার অনুভূতি বুকে ভার হয়ে এলো রুদ্রর। কোনো রকম মুখের খাবারটুকু চিবোতে চিবোতে শান্ত স্বরে বলল, পড়ে যাবে, নেমে দাঁড়াও। এটা পর্ব ৩৫। রুদ্র চোখ রাঙানো ভয় দেখানোর ফলে ইচ্ছের বিরুদ্ধে মোড়া থেকে নিচে নামে দাঁড়ালো হৈমি। স্বস্তির নিঃশ্বাস ছেড়ে প্রচণ্ড গভীরতার সঙ্গে শটান শটান পা ফেলে গিয়ে কাউচে বসল রুদ্র। পায়ের ওপর পা তুলে বেশ রাজকীয় ভনিতায় বসে রাশভারী মুখে কাছে আসতে ইশারা করে হৈমিকে। ইশারা পেয়ে গুটি গুটি পায়ে সামনে এসে দাঁড়ায় সে। রুদ্র তৎক্ষণাৎ বাম হাতে টি টেবিলটা টেনে এনে হৈমিকে সেটার উপর বসতে বলল। বাধ্যমের মতো হৈমি চুপচাপ বসে খাবার মাখাতে শুরু করলো। সাধারণত রুদ্র এমন মাখো মাখো ভাত খায় না। হৈমি বিষয়টি সেভাবে খেয়াল করেনি বলে নিজে থেকে যেভাবে খায় সেভাবেই রুদ্রকে ভাত মেখে খাওয়াচ্ছে। তারপর তার হাতের এক একটা লোকমা এত ছোট যে রুদ্র চিবানোরও প্রয়োজন পড়ছে না। সে শুধু গিলে যাচ্ছে। একবার অবশ্য বলতে চাইল বড় করে লোকমা দিতে, কিন্তু হৈমির ছোট হাতটার দিকে তাকিয়ে আর বলল না। কি আর করার, বউ তার যেমন বয়সী ঠিক ৮-৯ বছর ছোট, তার থেকে তেমন হাতে পায়েও বেশি ছোট। হাঁটু সমান বউ, হাঁটু সমান বুদ্ধি, কিন্তু এত বিন্দু আফসোস নেই, কারণ এই অবলা সরলা মেয়েটার বুকে তার জন্য বিশাল আকাশের ন্যায় ভালোবাসা, যত্ন, মায়া রয়েছে। আজ এই মুহূর্তে সেটা বৃষ্টির ঝকঝকে চকচকে পানি নিয়ে পরিষ্কার, কিন্তু এসব কতদিন টিকে থাকবে? শেষ নিঃশ্বাস পর্যন্ত এই ভালোবাসা থাকবে তো? খাওয়া শেষে হৈমি তার ওড়না দিয়ে রুদ্রের মুখ মুছে দিতে দিয়ে রুদ্র উঠতে উদ্যত হলো। বিরক্ত স্বরে বলল, আহ, গায়ে কাপড় দিয়ে মুখ মুছতে হবে কেন? নিমিষে ঠোঁট ফুলে নাক বোঝা করে ফেলল হৈমি। বলল, কেন? আমার ওড়নায় কি নোংরা লেগে আছে? দেখুন, একদম পরিষ্কার। আপনি সব সময় এমন পিতপিতে ভাব দেখাবেন না তো। মনে হয় আপনি এটাই পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ একাই, আর আমি একটা ডাস্টবিন। এত এতই যখন ঘেন্না, এই ডাস্টবিনকে কেন বিয়ে করেছিলেন বলুন? হ্যাঁ, আপনি যদি এখন এই ওড়নাটা দিয়ে মুখ না মুছেন দেন, খুব খারাপ হয়ে যাবে। এত আদর করে খাওয়ালাম, আমার হাতে এক থালা ভাত খাওয়ার সময় ঘেন্না কোথায় ছিল? এখন ওড়না দিয়ে মুখ মুছে দিতে খুব মনে লাগছে, তাই না? ঠাস শব্দ করে টি টেবিলের উপর প্লেট রাখলো হৈমি। রাগে ফুঁসছে সে। রুদ্র কপাল কুঁচকে হাত ঘড়িতে টাইম দেখে পুনরায় হৈমির দিকে তাকালো। তার দৃষ্টিজোড়া হতভম্ব। কি এমন বলল? এভাবে রিয়েক্ট করছে কেন? সব মাথার উপর দিয়ে গেল। কখনো মনে হয় মেয়েটা বেশ বুঝদার, বুদ্ধিশুদ্ধি আছে, আর কখনো মনে হয় একেবারে অপরিপক্ক মস্তিষ্কের। হাফ নিঃশ্বাস ফেলে চট করে উঠে দাঁড়ায় সে। ফুঁসতে থাকা হৈমির মুখটিতে নিক্ষেপ করে তীক্ষ্ণ দৃষ্টি বলল, তুমি একটা ডাস্টবিন, এটা আমি আগেই জানতাম,
এভাবে স্মরণ করিয়ে দেওয়ার প্রয়োজন ছিল না। আর পিতপিতে সেটা আবার কি? ভাষাগুলো যত্ন নিও। এসব ভাষা অন্যদের সামনে ইউজ করলে ভাষাগত দিক থেকেও ডাস্টবিন হয়ে যাবে। আর রইল ওড়না, বলতে বলতে দু কদম এগিয়ে হৈমের ওড়নার কোনা ধরে একটানে পুরোটাই নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ফুঁসতে থাকা হৈমি হৃৎপন্দ হঠাৎ থমকে গেল। বক্ষস্থলে শুরু হলো অস্বাভাবিক ধুরো ধুরো ভাব। লজ্জায় আড়ষ্ট সে পিঠমুখী হয়ে দাঁড়ালো। আমতা করে বলল, আপনি আমাকে ডাস্টবিন বললেন? শুধুমাত্র আজ আপনাকে দুটো স্পেশাল দিন বলে আমি খুব একটা রাগ করলাম না, নয়তো ভয়াবহ রেগে যেতাম। কণ্ঠে কম্পন ভাব স্পষ্ট বুঝতে পেরে অধরগুণে বাঁকা হাসি টেনে আনলো রুদ্র। নিভুতে ধীরে ধীরে তার পেছনে এসে দাঁড়াতে পেছন থেকে একটা মাথা ঝুঁকিয়ে কানের কাছে ঠোঁট ছুঁই ছুঁই করে বলল, ভয়াবহ রেগে গেলে কণ্ঠ কেঁপে যায় নাকি? ভয়াবহ ভয় পেলে? উত্তর দিল না সে। রুদ্র উত্তপ্ত নিঃশ্বাস ঘাড়ে কান ছুঁয়ে দিতে চট করে সরে রুমের বাইরে চলে গেল। রুদ্র ভাবুক দৃষ্টিতে দরজার পানে কয়েক পল তাকে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। হৈমি আর রুমেই এলো না। রুদ্র নিজের মতো তৈরি প্রয়োজন কিছু ফাইল নিয়ে চলে গেল। কাজের মেয়েটা সকালে রান্না করে দিয়ে গেছে, আজ আর আসবে না, তাই বাইরে থেকে দরজা লক করে গেল সে। প্রেম ভালোবাসা আলাদা দুটো বিষয় হলো, এরা একে অপরের পরিপূরক। কে জানতে কে জানতো সেই বৃষ্টিস্নাত ছাদে খোলা আকাশের নিচে শাড়ি পরিহিত 17 বছরের কিশোরী কন্যাকে দেখে রুদ্র হৃদয় তীক্ষ্ণ হয়ে কোনো কিছু নাড়া দিয়েছিল। প্রেম নাকি ভালোবাসা, রুদ্র তা নিজেও ঠাউর করতে পারেনি, আজও পারে না, হয়তো কোনোদিনও পারবে না। শুধু জানে তার নিঃশ্বাস আটকে গিয়েছিল। যখন নিঃশ্বাস ফিরে এলো বুঝতে পেরেছিল তার শ্বাস প্রশ্বাসগুলো বড্ড অস্বাভাবিক। সেই অস্বাভাবিকতা তো উন্মাদ করে দিয়েছিল। প্রতি ক্ষণে ক্ষণে তার মস্তিষ্ক বিগড়ে দিত। অন্তঃকোণে উকি দিত অন্যরকম মাদকতা, আশা আকাঙ্ক্ষা, কত শত চাওয়া। সে সবের পরিণতি হিসেবে তো আজ হৈমি তার বউ। যাকে দেখে বিশেষ কিছু অনুভব করেছিল সে, সেই বিশেষত্বের সান্নিধ্য বুঝি আজ প্রথম পেল। ভাবুক দৃষ্টিতে ঝিনুকের দিকে তাকিয়ে আছে রুদ্র। ঝিনুক বলল, গাড়ি স্টার্ট দিব? রুদ্র হুঁশ ফিরেছে এমনভাবে চমকে উঠল। ঝিনুক বলল, কোনো সমস্যা? এমন লিট হয়ে গেছে, স্টার্ট দেই? সহসা ধাতস্থ হয়ে রুদ্র বলল, রাফিক ভাইয়ার কার্যক্রম শুরু করে দিতে বল, আমার পৌঁছাতে আরও 30 মিনিট লাগবে। রুদ্র অফিস 15 মিনিটের পর, অথচ বলেছে 30 মিনিট লাগবে। ঝিনুক বুঝতে না পারে জিজ্ঞেস করলো, কিন্তু ভাই 15 মিনিটেই তো পৌঁছাবো। প্রত্যুত্তরে কিছু বলল না রুদ্র। ফাইল ফোন সব গাড়িতে রেখে তড়াৎ করে নেমে ছুটল নিজের ফ্ল্যাটের উদ্দেশ্যে হৈমির কাছে। মেয়েটা এত যত্ন করে ভালোবেসে খাইয়ে দিল তাকে, অথচ সে খেয়েছে কিনা জানাই হলো না। সারাদিন একা একা বাসায় কি করবে সেটাও বলে দেওয়া হলো না। যদি ভয় পায় কিভাবে তার সঙ্গে যোগাযোগ করবে, একটা ফোনও রেখে যায়নি। এমন অজস্র চিন্তা মাথায় করে ফ্ল্যাটের সামনে গিয়ে হাজির হলো। তড়িৎ লক খুলে ভেতরে ঢুকে প্রথমে শোবার ঘর, পরে রান্নাঘরে না পেয়ে উত্তেজিত হয়ে হাঁক ছাড়লো হৈমি বলে। সঙ্গে সঙ্গে এঁটো হাতে ডাইনিং রুমে এসে থেকে বেরিয়ে এলো হৈমি। ঢোক গিলে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কপট রাগ দেখিয়ে রুদ্র বলল, খাচ্ছ? ড্রয়িং রুমে বসে খেতে পারতে। ওমা, আপনি তো বলেছেন খাওয়ার সময় টিভি না দেখতে। কি মুশকিল বলুন তো? আপনি কিন্তু কথার হেরফের করছেন। এই বলছেন খাওয়ার সময় টিভি দেখবে না, ড্রয়িং রুমে আসবে না, এই বলছেন ড্রয়িং রুমে বসে খেতেই পারতে। রুদ্র থতমত খেয়ে বলল, খাওয়া শেষ করে এসো। মেয়ে খাওয়া শেষ করে রুমে আসতে দু পকেটে গোজের শটান দাঁড়িয়ে থাকতে দেখল রুদ্রকে। তার উপস্থিতি টের পেয়ে রুদ্র বলল, বেলকনিতে যাওয়ার প্রয়োজন নেই, দরজাটা লক করে দিয়েছি। হৈমি কিছু বলল না, শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। রুদ্র থ মেরে থেকে পুনরায় বলল, এই ফোনটা রেখে যাচ্ছি, খাওয়া গোছল বাদে বাকি সময়গুলো পড়বে। সবগুলো সাবজেক্টের 1 ঘন্টা করে সময় দিবে। প্রতি সাবজেক্টে 1 ঘন্টা সময় দেওয়ার পর আমাকে কল করে জানাবে। আমি ছাড়া সেকেন্ড কোনো পার্সনকে কল দিতে পারবে না। যদি সূচনাকে দাও তাহলে ব্যাপারটা হজম করে নেব। কথা ক্লিয়ার? মাথা কাত করে হৈমি বলল, আপনার কথা বেজাল থাকলেও আমার কানে ভেজাল নেই। তেরে সে দাঁতের দাঁত চেপে রুদ্র বলল, কি? আতকে উঠে দুপা পিছিয়ে গেল হৈমি। না না, আপনার কথাতে আসলেই কোনো ভেজাল নেই।
রাতের অন্ধকারের মতো পরিষ্কার। রুদ্র শক্ত চাউনি আরও শক্ত হলো। হৈমি ডোক চিপে বলল, সরি, মিস্টেক, দিনের আলোর মতো পরিষ্কার বলতে চেয়েছি। ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল রুদ্র। দুপা এগিয়ে এলো হৈমির দিকে। তার আগানো দেখে হৈমি দুপা পিছিয়ে গেল। আমতা আমতা করে বলল, এমন করেন কেন? আপনার সব কথা শুনি তো। উত্তর না দিয়ে রুদ্র আবারও এগিয়ে এলো। হৈমি পেঁচাতে নিলে হ্যাচকা টেনে নিজের সম্মুখে দাঁড় করালো। হৈমি ঠোঁট উল্টে বলল, আমি কিন্তু আপনার বউ। রুদ্র হেসে কুটিল বলল, আই নো দ্যাট মাইজান। হৈমির চোখ দুটো বিস্মিত গোল গোল হয়ে গেল। তার বাহু চেপে রাখা হাতটি ধীরে ধীরে হৈমির হাতের তলানিতে স্পর্শ করলো। বড় হাত ধীর স্পর্শ করলো চুলের সমঝোত ঘাড়ে। সে স্পর্শ রুদ্র নির্নিমেষ চাহনি মাদকিত স্বরে মাথা ভনভন করতে লাগলো হৈমির। তার সে ভনভনকে থমকে দিয়ে সহসা রুদ্র তার ডান হাতের উল্টো পিঠে গাঢ় করে চুমন দিল। মুহূর্তেই কেঁপে উঠল হাত, পা, বুক, উষ্টদর। নিঃশ্বাস হলো বেসামাল। এ কি মোহময় স্পর্শ, এ কি চাহনি, এ কি কণ্ঠ! সন্তপর্ণে এক ঢোক গিল হৈমি। রুদ্র তার মনের অবস্থা বুঝে নিয়ে মৃদু কেশে কাট কাট গলায় বলল, স্বর্গের বাসার দরকার নেই। অবুঝ স্বরে সে বলল, আমি বাসবই। হৈমির এহেন কথায় রুদ্র কি যেন একটা হয়ে গেল। এইটা কি ভীষণ মারাত্মক, তীব্র, অসংলগ্ন। মূলত বাক্যটি নয়, কণ্ঠস্বর তাকে বেসামাল করে তুলল। আঁচলিম্বে গোল গোল ছোট্ট মুখের কোমল ঠোঁটজোড়া নিজের পুরুষালী ঠোঁটের দ্বারা স্নিগ্ধ করে তুলল সে। তার উত্তপ্ত ছোঁয়ায় নাজেহাল হৈমি। রুদ্র ছাড় দিল না, যেন সে জেদ খাটিয়ে বোঝাচ্ছে, বাসতে চাও তো তো বাসো আমার সঙ্গে, আমাকে সঙ্গে নিয়ে। রুদ্র শক্তিশালী অবাধ্য হাতের লজ্জাহীন ছোঁয়ায় হৈমির শরীর থেকে ওন্না পড়ে গেল। রুদ্র তখন হৈমিকে সম্পূর্ণ শূন্য তুলে গ্রীবাদেশে ঠোঁট ছোঁয়াতে মত্ত। হৈমি বলহীন হাতে আছড়ে সে নাম থামলেও বলহীন কণ্ঠে থামল, আপনার অফিস আমার ওনা। দুহাতে হৈমিকে সামলে ধরে হালকা চোখ লাল করে তাকিয়ে রইল রুদ্র। হৈমির চোখের কোনা বেয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। ঢোক গেলে নিচু স্বরে বলল, ছাড়ুন। রুদ্র তাকে না ছেড়ে ওভাবেই ধীর পায়ে এগিয়ে বিছানায় বসলো। অনুভব করলো হৈমির শরীরটা কাঁপছে। ফলশ্রুতিতে সে আরও বেশি দিকবিদিক শূন্য হলো। এক হাতে শক্ত করে হৈমির পৃষ্ঠদেশ চেপে ধরে অপর হাতে কান এবং গাল চেপে ধরল। হৈমির বেজা চোখে প্রগাঢ় চাউনি নিক্ষেপ করে উন্মত্ত স্বরে মানানো ভঙ্গিতে বলল, 1 মিনিট সময় দাও। হৈমি বুঝতে পারল না, শুধু দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। রুদ্র তাকে আরও গভীর করে জড়িয়ে নিয়ে ধীরে ধীরে পুনরায় তার ঠোঁট স্পর্শ করতে উদ্যত হলো। হৈমি মুখ ফিরিয়ে নিলে ধীরভাবে গাড়ে চুমু নেটে দিল। সহসা হৈমির দুহাত তার কোট খামছে ধরল। সমঝোতার স্বরে সে বলল, অনেক লেট হয়ে গেছে হৈমি। কথা না শুনলে আজ অফিস ক্যান্সেল। আর অফিস ক্যান্সেল মানে তুমি ফিনিশড। কিঞ্চিত শান্ত হলো হৈমি। রুদ্র টের পেয়ে তার কপালের সঙ্গে কপাল ঠেকে নাকে নাকে আলিঙ্গন ঘরল। ঠোঁটে ঠোঁটে সংযোগের পূর্বে ফিসফিসি সরে বলল, 1 মিনিটে শান্ত থাকলে আজ অফিসে যত সুন্দরীরাই থাকুক কারো দিকে নজর যাবে না। রুদ্রের বলা এহেন বাক্যে শান্ত থাকার জন্য যথেষ্ট ছিল। একরাশ অসহ্য সুখ সুখ অনুভূতিতে তাকে লুটোপুটি করে দেওয়ায় ভূমিতে গড়াগড়ি খেলেও শরীরের মৃত্যুকার মাখামাখি হয়, তেমনি রুদ্র করা মাতাল স্পর্শ হৈমির শরীর মঞ্জুরে আজ রুদ্রে মাখামাখি হয়ে গেল। চলে যাওয়ার পূর্বে হৈমিকে দুটো কথা বলে গেল। এক, সিম্পল অ্যাটাচমেন্টে এত হাইপার হলে এটা আমার জন্য বিপদ হৈমি। 2, 1 মিনিটের জন্য ডাস্টবিন থেকে তোমায় গুড গার্ল গুড ওয়াইফ বলতে পারি। সো গুড গার্লের মতো পড়তে বসো, আসছি। সময় পেলে ফোন করব।